থেকে এই নোয়াপাড়া বলছে, এই নোয়াপাড়া বলছে, আজকের দিনে ধরে আপনাদের দায়িত্ব সহকারে বলছি, আমার অপোজিশন যারা আছে তাদের সবাইকে আমি শ্রদ্ধা করি। জিতবে জিতবে, শ্রীরামপুরই জিতবে। আপনি সরকারের সমস্ত কিছু পান? তৃণমূল সরকার যা যা দেয়, বিধবা ভাতা হোক, হ্যাঁ হ্যাঁ পান। এই নোয়াপাড়ার উন্নয়ন কি কি বাকি থেকে গেল, বা কি উন্নয়ন হলো 5 বছরে? পাই, লক্ষ্মী ভান্ডারটাও পাই, সে বিধবা ভাতাটা পাই, এই দুটোই পাই, আর কিছু পাই না। কি এলো প্রার্থীকে পছন্দ? পছন্দ হইবে না কেন? সেও মানুষ, আমরাও মানুষ। পছন্দ হইবে না। কি হবে বলে মনে হচ্ছে? ভালো হইলো, ভালো কাজ করলে ভালো হইলো। আর 6 নম্বরের লোক একই থাকে ভাই, যারে দিয়েছি তার হইছে তৃণমূল সরকার কাজ করেছে, নোয়াপাড়ার জন্য কাজ করেছে। যেটুকু আমাদের ক্ষমতা সেইটুকুই করছে, আর কি বলবো। হ্যাঁ পছন্দ, মাটিকে তো ভোট দেওয়া হয়। ঠিক আছে, ভালোই ভালোই কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কামাল বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামাল বলুন, তৃণমূল কংগ্রেসের কামাল বলুন, আর লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর কামাল বললেও আমার আপত্তির কিছু নেই, কারণ এরা প্রত্যেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এইখানে এরা জিজ্ঞেস করা আছে, দিদি ভাই মোদী সাহেব যে 15 লক্ষ টাকা বলেছিল পেয়েছেন? পেয়েছেন? বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, 2 কোটি করে চাকরি পেয়েছেন? গ্যাসের দাম কত? গ্যাস পাচ্ছেন আজকে? গ্যাসের দাম কত? আর পেট্রোল ডিজেল বুঝতে পারছেন? দাদা 2 কোটি টাকা 2 কোটি চাকরি দেয়নি, কিন্তু আমাদের যে মানে যে ভারতের প্রপার্টি বেচে দিয়েছে, রেল কার্ডে বেচে দিয়েছে আম্বানির কাছে। এবার আপনারা বলুন, আমি আপনাকে গাড়িতে আস্তে আস্তে যেই কথা বললাম, কেন আমি কনফিডেন্ট, কেন সংখ্যাটা বলছি, এবং আপনার হয়তো যাওয়ার পর ঘোরার পর মনে হবে 50,000 আমি কম করে বলেছি। আজকে এই মাটি, এই নোয়াপাড়ার পবিত্র মাটি, এই মাটি কিন্তু সোনার চেয়েও খাঁটি। যারা নোয়াপাড়ার কৃষ্টি সংস্কৃতিকে হত্যা করতে চাইবে, সে যত বড় গুন্ডা হোক না কেন, তাকে বাক্স পাটরা প্যাক করে পাঠিয়ে দেবে। মানে আপনি কি সেটা অর্জুন সিংকেই বলছেন? অর্জুন সিংকে কি গুন্ডা বললেন? না, এটা আমি বলছি না, এটা অর্জুন সিং কে শুধু আমি একলা গুন্ডা বলছি, লক্ষ্মীর ভান্ডাররা বলছে আপনার ভাষা অনুসারে, আমার ভাষা অনুসারে আবার কন্যাশ্রীরা বলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা যদি থাকে, তবে সে নিজেকে সিংহ মনে করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকার পর 24 সালে সে ইঁদুরে পরিণত হয়েছে। আপনি বলছি এই 26 সালের পর এই বাচ্চা ছেলেটা তাকে পিঁপড়েতে পরিণত করবে। সব রাজনৈতিক দলই কিন্তু ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, যার যতটা বাকি ছিল। ইতিমধ্যে বাম ডান সব পক্ষই প্রচারের ময়দানে। আজ আমরা রয়েছি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র, এবং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তৃণাঙ্কুর, আমি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি যে এই যে সারাদিন প্রচার করছেন, কিভাবে মানে সময়টা চলছে? কারণ ছাত্র ভোট দেখেছি, মানে ছাত্র ভোট দীর্ঘদিন বন্ধ। আপনি যেহেতু রাজ্য সভাপতি ছাত্রের ছিলেন, তো সেক্ষেত্রে কিভাবে সামলাচ্ছেন বিষয়টা? দেখুন, মানুষের ভালোবাসা, যেই রকম ভালোবাসা পাচ্ছে প্রত্যেক জায়গাটা, মানুষ আমায় জড়িয়ে ধরছেন, তাদের অনেক আবদারের কথা বলছেন। এইখানে নাগরিক পরিষেবা এমনি খুব ভালো ছিল বরাবর, এবং সেই কারণে মানুষের কিন্তু তথাকথিত সেই অর্থে কোনো ক্ষোভ নেই। নিশ্চিতভাবে দাবি আছে কিছু, এবং সেটা থাকাটাই স্বাভাবিক, এবং তারা আমারও বিশ্বাস করছেন, কেন যেহেতু আমার অন্য অনেকের তুলনায় বয়সটা অল্প, 35 বছর বয়সের কাছাকাছি আমার বয়স, বেশি অ্যাকসেপ্ট করছে। আমি মানে তথাকথিত ফার্স্ট জেনারেশন ভোটারদের কাছেও পৌঁছে যেতে পারছি, আবার সিনিয়রদের কাছেও পিসি মাসি জ্যাঠা জেঠু মানে এমন সম্পর্কে আমার সঙ্গে তো বাকিদের সম্পর্ক, এবং তারা আমাকে সাদরে গ্রহণ করছে। যে রেসপন্সটা আমি পাচ্ছি, তাতে আমি নিশ্চিত যে বিপুল ভোটে জিতবো, বিপুল ভোটে। এবং এখানে তো বাঙালি প্রিয় এলাকা, শান্তিপ্রিয় এলাকা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলতে পারি যে নোয়াপাড়া কেন্দ্রে আমি শুধু জিতছি না, বিপুল ভোটে জিতছি। শুধু জেতাটাই তো আলটিমেট হয় না তৃণাঙ্কুর। তুমি যেহেতু ইয়াং ব্লাড, সেক্ষেত্রে চাকরির একটা ব্যাপার থেকেই যায়। তুমি নোয়াপাড়ার জন্য কি আপনি করবেন পরবর্তীতে জিতে আসলে? দেখুন, আমি আমার ম্যানিফেস্টো প্রকাশ করবো আলাদাভাবে ডেকে,
কিন্তু যে কথা বললেন আপনি, কিন্তু চাকরি দিতে পারবো না সেই ক্ষমতা আমার নেই, কিন্তু আমার ছেলেমেয়েরা যাতে চাকরি পাওয়ার যোগ্য করে নিজেকে তুলতে পারে তার ব্যবস্থা আমি করব। আমি এখানে স্কুল ডেভেলপমেন্টে কাজ করব। আমি এখানে যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা চাইছে চাকরির পরীক্ষাগুলো পড়তে, তাদের বিনামূল্যে সেই তার প্রিপারেশন করাবো। আমি নাগরিক পরিষেবা উন্নতির দিকে নজর দেব। এইখানে অনেকজন গুণীজন ব্যক্তিত্বরা আছে, সেই গুণীজন ব্যক্তিত্বদের যথাযোগ্য সম্মান দিয়ে তাদের নামাঙ্কিত বেশ কিছু কর্মসূচি করার পরিকল্পনা আমার রয়েছে। পাশাপাশি এইখানের গাড়ুলিয়ার দিকে একটা ব্রিজ, জগদ্দল গাড়ুলিয়ার মধ্যে একটা ব্রিজ, রেল ব্রিজ প্রয়োজনীয়তা আছে, আমি সেটাও অ্যারেঞ্জ করার চেষ্টা করবো। সেটা কিভাবে কোন, অবশ্যই সেটা একটা যোগাযোগ কথাবার্তা বলে করার প্রয়োজনীয়তা, কিন্তু সেটা আমি করার চেষ্টা করবো ভীষণভাবে। তৃণাঙ্কুর, যখন ভোটের আগেই 26,000 শিক্ষকের চাকরি গেল রাস্তায়, তারা সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস চাকরি দিতে পারছে না, চাকরি চলে যাচ্ছে, মানুষের পেটে ভাত নেই। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি আপনার মতো একজন ইয়াং ব্লাডকে এনে কোথাও গিয়ে তৃণমূল কি বার্তা দিতে চাইলো কোনো জায়গায়? দেখুন, এটা তখন হতো, এটা বিজেপির পক্ষে, যদি তারপরে অভিজিৎ বাবুর মতন ব্যক্তিত্বরা বিজেপি জয়েন না করতেন। এটা মানুষ তখন বিশ্বাসযোগ্য হতে পারত যখন এই বিজেপির পক্ষে সওয়াল করা বিভিন্ন বিচারপতি, রায় দেয়া বিভিন্ন বিচারপতি, বা বিজেপির হয়ে বা তৃণমূলের বিপক্ষে বা সরকারের বিপক্ষে বিভিন্ন সময় মুভ করা ব্যক্তিত্বরা যদি বিজেপির ঝান্ডাটা না ধরতেন। আপনি নিজে দেখেছেন লোকসভা নির্বাচনের পরে বাংলার মানুষ রায়টা কিভাবে দিয়েছিল। তিনি হয়তো নিজে জিতেছেন, কিন্তু তার জায়গার উপর ভর করে সারা বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে এটা প্রি প্ল্যান্ড এবং কার উদ্দেশ্য কি। আজকে বাংলার মানুষ তারা কিন্তু পলিটিক্যালি যথেষ্ট অ্যাওয়্যার। মানে আপনি যদি মনে করেন যে তাকে যা ইচ্ছা বোঝাবে না, সে যা বুঝবে বুঝবে না। যুব সমাজকে কোথাও গিয়ে বার্তা, মানে চাকরি যাওয়ার ক্ষেত্রে যুব সমাজ হয়তো তৃণমূলের পক্ষ থেকে মানে একটা ক্ষোভ তৈরি হয়েছে। দেখুন, এটা আপনাদের ব্যক্তিগত ন্যারেটিভ থাকতে পারে, মিডিয়া ন্যারেটিভ থাকতে পারে, এবং আমরা যারা এরকম চোখে চোখ রেখে অনেক মিডিয়া কথা বলতো, তাদের তো একটা জিনিস ভালো হয়েছে, যারা পর্দার ঢালাই না থেকে পর্দার সামনে এসছে, তো সেই জায়গা থেকেও মানুষের কাছে আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে যে কিছু মিডিয়া যে প্রশ্ন তুলছে সেই তোলার তাদের আসল উদ্দেশ্য কি, এবং যখন তারা টিকিট পাচ্ছে এটা পুরস্কার, এটা তাদের কাছে পুরস্কার, এবং সেই পুরস্কার হেতু তাদের বক্তব্যই ফলে মানুষরা তাকে একটা পর্যায়ের পর বিশ্বাস করছে না। বাংলার মানুষ নিজে এটা দেখে, নিজে এটা বোঝে, সেটাই কিন্তু বাংলার মানুষ করে, এবং আপনাকে বোঝাতে পারবেন না। আমি দেখেছি নিজে যে বাংলার মানুষ ঘরে ঘরে যখন যাচ্ছি তখন বলছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এর আগে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন করে দেয়নি কোনো কিছু। মানে এই যে পাওয়া, সেটা কি আপনি ভাতা কে ইন্ডিকেট করছেন? কিন্তু সর্বস্তরেই কিন্তু যুব সাথীর যে আপনাদের দলের তরফ থেকে, মানে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেহেতু আপনারা এই সরকারে রয়েছেন, সেটাও বলেছে, লাইনে দাঁড়িয়েও মানুষ বলছে যে চাকরি চাই, ভাতা দিয়ে আমরা কি করব, ভাতাটা নিতে এসছে। দেখুন, চাকরি তো অলওয়েজ চাই। যেদিন প্রধানমন্ত্রী ভারতবর্ষের ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি দেব। তিনি 2014 সালে ক্ষমতায় এসেছিলেন, আজকে 12 বছর, 12 × 2 24 কোটি চাকরি। আপনার যদি ক্ষমতা থাকে নরেন্দ্র মোদীকে একটা প্রশ্ন করুন, 24 কোটি চাকরির মধ্যে 2টো চাকরিও আপনার পরিচিত কেউ পেয়েছে কিনা, আপনার বাংলার কেউ পেয়েছে কিনা, তবে সেটা আগে বলুন। আপনার সেই সুযোগটা নেই। আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন, আপনাকে আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, তিনি উত্তর দেন। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্ন উত্তর দেন। কিন্তু বিগত বছরগুলোতে আমি জানি না আপনার কোনো মিডিয়া হাউসের কোনো প্রশ্নের উত্তর নরেন্দ্র দামোদর মোদী আজ অব্দি দিয়েছেন কিনা। বাংলার মানুষ এগুলো বোঝে, এবং বাংলার মানুষ জানে যে আজকে কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে বাংলাকে, কেন্দ্র যেভাবে সবকিছুকে একটা চেপে দেওয়ার চেষ্টা করছে, প্রাপ্য থেকে বাংলার মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গ সরকার যা যা করেছে বা যা করবে বলছে, বাংলার মানুষ সেটা বিশ্বাস করছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন, অপেক্ষায় রাখেন না। আর 15 কোটি চাকরি বলুন, এই 15 লক্ষ টাকা করে বলুন, বছরে 2 কোটি চাকরি বলুন, বা গ্যাসের দাম, পেট্রোল পণ্যের দাম কমানো বলুন, কিংবা যা কিছু তিনি বলেছিলেন, আমি একবার একটা মুচলেখা প্রকাশ করুক না যে তারা কি করেছে।
কিন্তু এখানে যিনি বিদায়ী বিধায়ক মঞ্জু বসু, তার ওপর অনেক মানুষের, আমি কথা বলছিলাম আস্তে আস্তে এখানে, তো ক্ষোভ রয়েছে। সেক্ষেত্রে আবার মানুষ তৃণমূলকে আনবে, এটা তো একটা ভীতিরও কারণ থাকতে পারে। মানে যেহেতু আপনি এখান থেকে দাঁড়িয়েছেন, যে বিধায়ককে পাওয়া যাবে কিনা, বিধায়ক নাকি মুখ দেখে দেখে যাদের মানে হেল্প করে, একটা চিঠি করাতে গেলেও পাওয়া যায় না। মানে এইটা কি আপনার থেকে মানুষ এই সুযোগটা পাবে? দেখুন, প্রথম কথা বলি, আমি মঞ্জুদিকে রেসপেক্ট করি, তিনি সিনিয়র। আমি তার সম্পর্কে কোনো কথা আমার বলাটা কাম্য নয়, কারণ দল এখন আমাকে প্রার্থী করেছে কেন্দ্রে। দল দলের মতন বুঝেছে নিশ্চিতভাবে কিছু, এই দল আমাকে প্রার্থী করেছে। যেহেতু দল আমাকে প্রার্থী করেছে এবং আমি উপলব্ধি করি যে আমার বেটা গুরু দায়িত্ব পড়তেছে, আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বিগত 8 বছরের ছাত্র রাজনীতির সভাপতি হিসেবে আপনারা আমায় সারা বাংলায় প্রচুরবার যাতায়াত করতে দেখেছেন, এবং সেটা আমি কলকাতা কেন্দ্রিক পলিটিক্স করি না। সেখানে আমি যদি সারা বাংলায় 294টা কেন্দ্রে একাধিকবার পৌঁছেছি, সেখানে আমার অ্যাভেলেবিলিটি নিয়ে এবং পলিটিক্সের প্রতি প্যাশন নিয়ে, যেখানে কোনো প্রশ্ন কেউ তুলতে পারে না, সেখানে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আগামী দিন আমি এই এলাকার, আমার বাড়ির থেকে 35 মিনিটের ডিস্টেন্স, আমার এখানে গেলে আপনি এখন এই রাস্তা দিয়ে সোজা এই বিধানসভা থেকে আমার বাড়ি, এই 35 মিনিট ডিস্টেন্স থাকা সত্ত্বেও আমি কিন্তু এখানে থেকে ইলেকশনটা করছি। এবং আগামী দিনে আমি ভাড়া 11 মাসের ভাড়া নিয়ে নিয়েছি, এবং আমি তার সঙ্গে আমি এখানে থেকে আগামী দিন পলিটিক্সটা করবো। মানে নোয়াপাড়া বিধানসভার মানুষজন তাহলে আগামী দিনে যদি আপনি জিতে আসেন, তাহলে বিধায়ককে কাছে পাবে, এটা বলছেন? অবশ্যই বিধায়ককে পাশে তো পাবেই, কিন্তু শুধুমাত্র বিধায়ক নয়, আমি আমার সঙ্গে থাকা এমন একটি সাপোর্ট সিস্টেম তৈরি করব। যেহেতু আমি রাজ্য রাজনীতি করে এসেছি, আমি জানি কিভাবে, আর আমি নিজে MBA ছাত্র, MBA HR নিয়ে ফার্স্ট ক্লাস পাস করেছি, আমি MSc মাইক্রোবায়োলজি নিয়ে ফার্স্ট ক্লাস পাস করে আজকে PhD করছি। আমার পেটে যেটুকুনি বিদ্যা রয়েছে এবং যেটুকুনি বুদ্ধি বা যোগাযোগ আমার রয়েছে, তাতে আমি এমন একটি স্ট্রং ব্যাক অফিস তৈরি করব যাতে মানুষ সহজে আমাকে তাদের প্রয়োজনীয় নক করতে পারেন, এবং যখন আমার কাছে তারা নক করবে, আমি এই বিধানসভার কোয়ালিফাইড ছেলে মেয়েদেরকে সামনে রেখে আমি তাদের কাছে আমার সেই মানুষজনরা পৌঁছে যাবে এবং পৌঁছে গিয়ে তাদের সমস্যার সমাধান করবে, এমন একটা সিস্টেম আমি তৈরি করব। এবং আমি বিশ্বাস করি আমার এতদিনের ছাত্র রাজনীতির অভিজ্ঞতায় আমার সপক্ষেই যা যা বললাম, সেই যুক্তিগুলো দেন, সেটা আপনিও নিশ্চিতভাবে জানেন, অনেক ইন্টারভিউ বিগত দিনে আমার করেছেন, এবং দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনও সেটা করবো। কোথাও গিয়ে কি এখানে যেহেতু অবাঙালি ভোট অনেকটাই বেশি, সেক্ষেত্রে এবং আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন অর্জুন সিং, তারও একটা মানে যথেষ্ট প্রভাব রয়েছে, মানে কি বলবেন, জেতাটা কি টাফ হয়ে যাচ্ছে নাকি না, মানে ঠিকঠাক? আপনি এটা অর্জুন বাবুকে জিজ্ঞেস করবেন, যে আপনি নোয়াপাড়া ইলেকশন তো এই প্রথম, নোয়াপাড়ায় আপনি ক্যান্ডিডেট হননি, বিধানসভায় প্রথমবার হলো, লোকসভায় মানুষজন তাকে ভর্তি দিই, তার রেজাল্টটা ঠিক কি ছিল? 2019 লোকসভায় তো খুব বেশি ব্যবধানে পার্থ ভৌমিকের কাছে উনি হারেননি বোধহয়। আপনি জানেন মার্জিনটা কত? কত মার্জিন ছিল? 13,000 প্রায়, হ্যাঁ, 13,000। যদি আপনার মনে হয় যে খুব বেশি নয়, তবে মনে না হওয়াটাই স্বাভাবিক, কারণ এবারে লোকসভা আর বিধানসভা তো এক নয়ও। একদম লোকসভা বিধানসভা এক নয় বলেই 13,000 মার্জিনটা এবার কম করে 40-45,000 মার্জিন হবে। আমি এই কথা বলতে পারি যে 2019 সালের নির্বাচন, মানে লোকসভায় তো আমরা দেখেছিলাম যে অনেকেই 1.5 লাখ, 2 লাখ, 6 লাখ, মানে আপনাদের যিনি নেতা তিনিও ছাড়িয়ে গিয়েছেন, ইতিহাস রচনা করেছেন, তো সেই ক্ষেত্রে 13,000। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি আপনি বিচার করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি আর 5 জনের বিচার করতে পারেন, সেটা আপনাদের সাংবাদিকতার পলিসির কোনো একটা ভুল বলেই আমার মনে হয়। আর প্রত্যেক জায়গার আলাদা কিছু পজিশন থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ঘরে ঘরে কেউ উন্নয়ন করতে পেরেছেন, তার কোয়ালিফাইড, তাহলে কোয়ালিফিকেশন, সেই জায়গায় যদি বাকিরা কেউ সেই সেম কোয়ালিফাইড হতো, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যেত। কিন্তু আপনাকে এটা স্মরণ করিয়ে দিই যে 1.5 লাখ 2 লাখের মধ্যে প্রায় তিনি 65,000 ভোটে হেরেছিলেন অর্জুন সিং, সেটা কিন্তু সংখ্যাটা নেওয়া কম নয়, মানে সংখ্যাটা অনেকটাই। তো অর্জুন সিং এর ব্যাপারে তো শোনা যায় যে উনি জেলে বসেও নির্বাচন জিতেছিলেন, সেক্ষেত্রে কোথাও গিয়ে আপনি নোয়াপাড়া নিয়ে কথা বলছেন, আমি নোয়াপাড়া নিয়ে আপনার সঙ্গে কথা বলছি। সেই নোয়াপাড়ার রেজাল্ট হচ্ছে 2024-এর লোকসভাতে তিনি হেরেছিলেন। 2019-এর লোকসভা যখন প্রবল বিজেপি হাওয়া, সেই প্রবল বিজেপি হাওয়াতেও যখন সব জায়গায় অর্জুন সিং জিতেছিলেন, নোয়াপাড়াতে কিন্তু সেই সময়ও তিনি হেরেছিলেন। এবং আমার এলাকাবাসীর কাছে যখন ঘুরছি,
সবচেয়ে যে প্রধান বিষয়টা এলাকাবাসী বলছে যে 19 সালে অর্জুন সিং নোয়াপাড়ায় হেরে গেল কিন্তু বাকি জায়গায় জিতলো সামান্য কিছু ভোটে। লোকসভায় তিনি জিতেছিলেন 13,000 আশপাশে, আর সেখানে বিধানসভায় তিনি হেরেছেন 13,000 আশপাশে। আপনি বোধহয় সংখ্যাটা নিয়ে আপনার যেহেতু আলোচনা করছিলেন বোঝার সুবিধার ক্ষেত্রে বললাম। আমি সেখানে বলতে পারি যে এই অর্জুন সিং হারার পর যে পরিমাণ সন্ত্রাস করেছিলেন 2019-এ, মানে নোয়াপাড়া থেকে হারার পর, কিন্তু সার্বিক জিতেছে। সেই লাল চুল, কানে দুল, মুখে গুটকা, আর আমাদের ঈশ্বরকে রাস্তায় নামে সেই বাইক বাইরি দাপাডাপি দাপট, এই নোয়াপাড়া মানুষ, ভদ্রসভ্য মানুষ পছন্দ করেন না। ঠিক সে কারণে 21 সালের নির্বাচনে প্রায় 26,000-এর বেশি ভোটে মঞ্জুরি জিতেছিল। তারপর লোকসভা হওয়া সত্ত্বেও প্রায় 13,000-এ প্রাথমিক জিতেছিল। এটা বিধানসভা যে অ্যামাউন্ট, সেটা ওনার টোটাল 19-এর লোকসভার অ্যামাউন্ট ছিল। কিন্তু অর্জুন সিং যখন তৃণমূলে মানে বিজেপিতে ছিল, তারপর তৃণমূলে আবার যখন ফিরে এলো সেকেন্ড টাইম, তারপর যখন আবার বিজেপিতে গেল, তখন বলেছিল যে আমি এসেছিলাম একমাত্র সন্ত্রাসের জন্যই, তৃণমূল থেকে এত সন্ত্রাস চালানো হচ্ছে যে আমি বিজেপি করতে পারছিলাম না। ওনাকে এলাকা মানুষ বলে হচ্ছে পল্টুরাম, মানে পাল্টিবাজ যিনি হয় বারবার, পল্টুরাম। তো সেই পাল্টিবাজকে মানুষ বিশ্বাস করে না। আরো কয়েকজন আছে দেখবেন আশপাশে তার সঙ্গে ঘরে ঘরে, আজকেই কালকেই পরশু সেই। রাজনীতি হয় নীতির ওপর ভর করে। আজকে যখন এসেছিলেন তিনি জুটের কথা বলে জয়েন করলেন না কি করবেন, তারপর কি হলো, বিজেপি ছাড়লেন, তখন জুট আবার কি সমস্যা মিটে গেল। তিনি তার ভ্যারিয়েন্ট স্টেটমেন্ট ভ্যারিয়েন্ট সময় আপনি পাবেন। আমি তাকে দেখুন, আমি ব্যক্তিকেন্দ্রিক লড়াইয়ে যেতে চাই না। কেন, আমি যদি আমার যে স্ট্যাটাস কো আছে, মানে যে স্ট্যাটাস আছে, আমার যে সম্মান রয়েছে, এলাকাবাসী এইভাবে ভালোবাসছেন আমায়, আমি তার ব্যক্তিগত কুৎসার কাদা ছড়াছড়ি আমি করতে যাব না। আপনাকে শুধুমাত্র এইটুকুনি বলতে পারি, তিনি আমার সম্পর্কে যে সকল অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলোর সত্যি মিথ্যা প্রমাণ করার দায় অবশ্যই তার, কিন্তু আমি আমার যথাসময় সেই সকল প্রশ্নের উত্তর আপনাদের সামনে প্রকাশ করব। হ্যাঁ, মানে উনি তো বলছেন এরকম যে নোয়াপাড়ার প্রার্থী যার নাম এসছে বিভিন্ন স্ক্যামে, তো সেক্ষেত্রে কেন মানুষ তাকে ভোট দেবে? বিভিন্ন মানে বিভিন্ন নামগুলো যদি বলেন, কোন কোন স্ক্যাম? স্ক্যাম উত্তরবঙ্গের একটা স্ক্যামে আপনার নাকি নাম জড়িয়েছে, উনি সেটা বলেছেন। আর বিভিন্ন ইজ এ প্লুরাল ওয়ার্ড, মানে সিঙ্গেলেরও ওয়ার্ড নয়। স্ক্যামে জড়িত তৃণমূলের প্রার্থী আর কি, এরকম ওনার তো অভিযোগ। তিনি তো মুখে বলছেন, তার মুখের কথার পরিপ্রেক্ষিতে ওনার প্রমাণ দেওয়া উচিত। আর যদিও আমার প্রমাণ দেওয়ার কথা নয়, তবু যথার্থ সময় আমি আমার এই প্রশ্নটার উত্তর দিয়ে দেব। বাকিটা মানুষ বিচার করবে। এবং আমি এখানকার নোয়াপাড়াবাসীকে একটা কথা বলেছিলাম যে আপনারা যেদিন আমি হলফনামা প্রকাশ করব, তখন আপনারা দুটো কাজ করবেন। আপনাদের অনুরোধ, প্রথম অনুরোধ, আমার যা ডিক্লারেশন, আমার যা ক্রিমিনাল কেস আমাকে তো জানাতেই হবে, সেটা আপনারা একটা ফ্লেক্সে প্রিন্ট করবেন। আর অর্জুন বাবুর যা কীর্তি, সেটা আপনারা একটা ফ্লেক্সে প্রিন্ট করবেন। এই দুটো যখন প্রকাশিত হবে তখনই মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তাই নাকি? কোথাও গিয়ে আপনি যে 8 বছর ধরে একটাই পদে হোল্ড করে গিয়েছেন, তারই কি মানে, এবং কোনো রকম আপনার আপনি দলের বিরুদ্ধে কখনো কথা বলেননি, তার জন্যই কি আপনার আজকে এই এটা কি পুরস্কার, নোয়াপাড়ার টিকিট? আপনার কেন মনে হচ্ছে না যে 17-18 বছর ধরে সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে ছাত্র রাজনীতিটা করেছি, এবং এখানকার মানুষজনের যেখানে যখন দায়িত্ব দিয়েছেন সেই মানুষের দায়িত্ব হ্যাঁ, বা মানে ছাত্র কোনো রকম রাজনীতির দায়িত্ব ছাত্রদের পালন করেছি। বিক্ষোভ ছিল না আপনাকে ঘিরে? সেই জন্যই হয়, এইটাই তো পুরস্কার হওয়া উচিত। একজন পলিটিক্যাল ছেলে আর পুরস্কার কি হবে? দল দায়িত্ব দিয়েছে, মন প্রাণ ঢেলে করছি, পরিশ্রমের কোনো কমতি নেই। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এবারের এই নির্বাচনে অর্জুন সিংকে, গার্গীকে দিকে এবং রাজাবাবুকে, আমি কিন্তু সবাইকে সম্মান দিই কথা বলি। রাজাদের গার্গীদের প্রতি আমার সম্মান রয়েছে, তিনি আমার কলেজের প্রাক্তনী ছিলেন। তিনি সিপিএম করতে পারেন, কিন্তু আমি কিন্তু আমার বিরোধীদের সম্মান জানি। রাজাবাবু কংগ্রেসের প্রার্থী হয়েছে না, আমি আজকেও তাকে বিভিন্ন জায়গায়, আমি সিপিএম পার্টি অফিসেও গেছি, বিজেপি পার্টি অফিসেও তার শুভেচ্ছা জানিয়েছি, কংগ্রেস প্রার্থীকে সামনে দেখেছি, তাকেও মালা পরিয়েছি। এগুলো হচ্ছে রাজনৈতিক সৌজন্য। আমি শিক্ষিত সমাজের প্রতিনিধি, আমার নাম অর্জুন সিং নয়। আমি তার কুৎসা, অপপ্রচার, নোংরামোর বিরুদ্ধে, আমি যদি কুৎসা, অপপ্রচার, নোংরামো করতে যাই, তবে নোয়াপাড়াবাসীর কাছে কোনো ডিফারেন্স থাকবে না। নোয়াপাড়ার মানুষ শিক্ষিত মানুষ, নোয়াপাড়ার মানুষ মার্জিত মানুষ, এবং নোয়াপাড়ার মানুষ জানে এই অর্জুন সিং এর সঙ্গে সেই 1 এপ্রিল 2000-এর সেই রক্তস্নাত দিন, যেখানে শহীদ শিক্ষক বিকাশ বসুকে হত্যা করেছিল, পরবর্তীকালে জেল খেয়ে ফিরেছিল, সেই ছবি তাদের চোখে ভাসছে। আপনি নিশ্চিত থাকুন, এই নোয়াপাড়া নির্বাচনে অর্জুন সিং
গার্গিদি বা রাজাদাদের মানুষ তারা হয়তো নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাই করছে। 1 নম্বরটা ফিক্সড, 2, 3, 4 কে হবে এটা তাদের মধ্যে লড়াই। ভোটের মার্জিনটা কি থাকবে? 40 থেকে 45 হাজার এখনো আমার কাছে যা খবর, আমি 50,000 প্লাস করার চেষ্টা করছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।